ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন প্ল্যান করছিলাম, বাজেট হয়েছিল আমার 3 লাখ টাকা মোটামুটি আমার সব কিছু দিয়ে। আর এখানে মাত্র ভাই 7,000 টাকা। যাবো না ফিনল্যান্ড আমি। আর রাস্তার পাশে শুধু বরফের পরিমাণটা দেখুন। ও ভাই, কত ফিট বরফ পড়েছে এখানে। কাছাকাছি কোথাও সে ইগলুর সন্ধান কি পাওয়া যেতে পারে? সে ইগলুর এক্সপিরিয়েন্স কি নেওয়া যেতে পারে? মানালি আপনারা অনেকেই এসেছেন, কিন্তু এই মানালি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। I'm 74 years. 74? Yes. স্যার আপনি? 8 years. স্যারের হচ্ছে 78, ম্যাডামের হচ্ছে 74। বয়স একটা সংখ্যা, ইচ্ছেরই শেষ কথা, এমনটা আমি প্রায়শই বলি আমার ব্লগে শুরু কিংবা শেষে। একটু ভেবে দেখুন, যদি প্রকৃতি চিরনবীন থাকতে পারে তাহলে আমরা কেন নয়? এই পাহাড়, প্রকৃতি, আকাশ, বাতাস কত শত বছর ধরে একই রকম রয়েছে, কারণ তাদের মনটাই চিরসবুজ। সেই সবুজের ছোঁয়াতে যদি আমাদের মনের বয়সটা কিঞ্চিত কমিয়ে ফেলতে পারি তাহলে মন্দ হয় না। তাই মনের বয়স কমাতে জীবনে অন্তত একবার মানালি আসতেই হবে। তারপর হারিয়ে যেতে হবে এই প্রকৃতির অপার্থিব সৌন্দর্যের মাঝে কয়েকবার। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দিন তিনেকের জন্য মানালি বেড়াতে এসেছিলাম। বেড়ানো কম, কাজ বেশি। ওয়েদার প্রেডিকশন মেনেই আগের দিন সন্ধ্যায় মানালি শহর জুড়ে রাজত্ব করেছে এই বছরের তৃতীয় তুষারপাত। যে অভিজ্ঞতা শেয়ার করেছি গল্পের প্রথম পর্বে, তারপর একটা রাত কেটে গিয়েছে, ঝড় থেমে প্রকৃতিও শান্ত হয়েছে। পরের দিন সকালে রোদের দেখা মিলেছে। আমিও সেই সকালে ঘুম থেকে উঠে রোদ গায়ে মেখে আপনাদের শোনাচ্ছি মানালিতে আমার শেষ 24 ঘন্টার অভিজ্ঞতা। হয়তো এই অভিজ্ঞতা শোনার পর আপনাদের মনের বয়স কিছুটা হলেও কমেই যাবে। সব দর্শক বন্ধুকে সুপ্রভাত। আজ হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2026, স্থানীয় সময় সকাল 7:20। ঘুম থেকে একটু আগে উঠে পড়েছি, কারণ আজকে যেতে হবে হচ্ছে এখন যেতে হবে সাইট সিন করতে। মানালি এসে পৌঁছানোর পর সেরকম কোথাও বেরোনো হয়নি, শুধু গতকাল রাত্রে ম্যাল রোড গিয়ে ওই নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হয়েছিলাম। আমাদের ধারণার বাইরে বরফ কতটা হতে পারে সেটা দেখার জন্য কিন্তু বেরিয়ে পড়তে হবে। 4x4 গাড়ি আসছে, সেটা করে আর কি যাবো। আর কালকে স্নোফলের পর আজকে সকালের মানালিকে দেখুন। আজ আর সকাল থেকে স্নোফল হচ্ছে না, হয়তো হবেও না, কারণ রোদ ঝলমলের দিন। আর যদি টেম্পারেচারের কথা বলি তাহলে এখন টেম্পারেচার হচ্ছে ও ভাই -6। আর এই যে বিয়াস নদী, মানালি আপনারা অনেকেই এসেছেন, কিন্তু এই মানালি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আমার তো সবচাইতে সুন্দর লাগছে পাহাড়গুলো। এই পাহাড়ের ওপর যখন রোদ পড়েছে, প্রত্যেকটা পিক রোদের আলোয় যখন চকচক করছে। এই সকালে -6 ডিগ্রি টেম্পারেচারে আমাদের গন্তব্য এই প্রথম গন্তব্য হচ্ছে সোলাং ভ্যালি, কারণ এরপরে সোলাং ভ্যালিতে জাম হয়ে যায়। তো আমাদের ড্রাইভার সাহেব বললেন যে আগে আপনি সোলাং ভ্যালি চলুন। মানালি থেকে সোলাং ভ্যালি হচ্ছে সড়কপথে 12 কিলোমিটার। আর আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে 4x4 কারে, কারণ রাস্তার যে অবস্থা এখানে কিন্তু এমনি গাড়ি পুরোপুরি স্কিড করে যাবে বরফের জন্য, কিন্তু 4x4। আর এটা হচ্ছে মারুতির জিমনি। আমি চিমনি অনেকবার দেখেছি, কিন্তু জিমনিতে কোনোদিন ট্রাভেল করিনি। আজকে ফার্স্ট টাইম মানালি এসে জিমনিতে ট্রাভেল করলাম। এইরকম গাড়ি বরফ পরিষ্কার করছে। গতকাল দীর্ঘ সময় ধরে তুষারপাতের পর প্রকৃতি যেমন শান্ত হয়েছে, তেমনি রোদের আলোতে মানালি এখন রৌপ্য বর্ণ ধারণ করেছে। আমাদের পাশে চলেছে বিয়াস নদী। প্রাচীনকালে এই নদীর নাম ছিল বা আজও আছে বিপাশা নদী। বিপাশা নদীর উৎপত্তি হিমাচল প্রদেশের ব্যাসকুণ্ড থেকে। দৈর্ঘ্য প্রায় 470 কিলোমিটার। এই নদী পাঞ্জাব রাজ্যে এসে শতদ্রু নদীতে মিশেছে। ঐতিহাসিক দিক থেকেও এই নদীর গুরুত্ব অপরিসীম। 326 খ্রিস্টপূর্বাব্দে যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, তখন তার অভিযানের পথে বাধা হয়ে দাঁড়ায় এই বিপাশা নদী। তার অভিযানের সীমানা এই নদী পর্যন্ত এসেই সীমিত হয়। ভারতবর্ষের ইতিহাস কিংবা ভূগোলকে জানতে হলে ভ্রমণের কোনো বিকল্পই নেই। সময় সকাল 9:45। আমাদের যাত্রাপথে ছোট্ট একটা বিরতি। না, এই বিরতির কারণ বরফ দেখা নয় বা আপনাদেরকে চারিপাশে বরফ ঢাকা পাহাড় দেখানোও নয়। এই বিরতিটা হচ্ছে একটু নিজেকে প্রোটেক্ট করার জন্য। কারণ যে মাইনাস টেম্পারেচারে আমরা যাচ্ছি, সেখানে যাওয়ার জন্য কিন্তু একটা ভালো জ্যাকেট কিংবা জুতো দরকার হয়। তো যখন আপনারা মানালি থেকে, এগুলো আপনারা জানেন, নতুন করে বলার দরকার নেই, তাও একবার বলে রাখি আর কি, স্বভাব তো বলা। তো মানালি থেকে যখন আপনারা যাচ্ছেন সোলাং ভ্যালির দিকে, তখন রাস্তার দুপাশে প্রচুর দোকান পাবেন, যেখান থেকে আপনারা কিন্তু জুতো বা জ্যাকেট ভাড়া নিতে পারবেন। এবার অনেকে বলে যে আমি যাব, আমি জ্যাকেট কিনবো। আপনি যদি প্রত্যেক বছর প্ল্যান করেন ঠান্ডায় বেড়াতে আসার, কিংবা বছরে 2-3টে ট্রিপের প্ল্যান করেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো জ্যাকেট, ভালো জুতো, গ্লাভস কিনতেই পারেন। আর যদি মনে করেন যে না, আমার তো একটাই ট্রিপ হবে, আর তো আমার যাওয়ার কোনো পরিকল্পনা নেই, তাহলে দামি জ্যাকেট কিনে লাভ নেই। এখানে আপনারা জ্যাকেট কিংবা জুতো কম দামে পেয়ে যাবেন।
ব্যবহার করবেন, বরফের নাচানাচি করবেন, তারপর এসে আর কি ওইগুলোকে ফেরত দিয়ে দেবেন। জুতোর ভাড়া ওই 300 টাকা নিয়েছে, 150 টাকা করে পেয়ার। আর এই বরফ জমে যাওয়া মানে মানুষের জীবনের অবস্থা খারাপ হয়ে যাওয়া। ধরুন ওই যে ওখানে যাবে, গাড়িটাকে বের করবে, কীভাবে বের করবে বলুন তো? আর এই যে গাড়ি আটকে গেছে, যতদিন না বরফ ক্লিয়ার হবে, বরফ গলবে, ততদিন এই গাড়ি বের করতে পারবে না। আশেপাশে যত বাড়ি, হোটেল, সব বরফে ঢাকা। দেখুন এই বাড়িটার অবস্থা দেখুন, অর্ধেকটা চলে গেছে বরফের নিচে। রাস্তার আশেপাশে যত গাড়ি ছিল, প্রত্যেকটা গাড়ি বরফের নিচে। এই বরফ দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যে এত বরফ, কারণ এরপরে যখন আমরা হামটা পাসে যাব কিংবা আগে আগে যত যাবো, তত কিন্তু আরও বরফের ভয়াবহতা আমরা দেখতে পাবো। পুরো কাত হয়ে গাড়ি বরফের নিচে। ভারতবর্ষ যে কত সুন্দর, ভারতবর্ষের প্রাকৃতিক বৈচিত্র্য এক একটা ঋতুতে এক এক রকম। যারা বেড়াতে যায় তারাই হয়তো বুঝতে পারে। এখান থেকে সোলাং ভ্যালি হচ্ছে আর মাত্র 5 কিলোমিটার, মানে আমরা 7 কিলোমিটার চলে এসেছি। আর অটল টানেল হচ্ছে 17 কিলোমিটার, আর রোতাং লা পাস হচ্ছে 44 কিলোমিটার। এই রাস্তায় কিন্তু কানেক্ট করা হচ্ছে লে মানালি হাইওয়েকে। লের কথা মনে পড়লো যে 2026 সালের 1 জুন থেকে 12 জুন আমাদের লাদাখ ডুব ট্যুর হবে, যেটা শুরু হবে হচ্ছে শ্রীনগর থেকে এবং শেষ হবে হচ্ছে চণ্ডীগড়ে গিয়ে। মানালিতে শেষ হবে, মানালি থেকে চণ্ডীগড়। তো পুরো ওই 12 রাত্রি 13 দিনের একটা জার্নি রয়েছে। এই ট্রিপে যাওয়ার ডিটেলস আমি অলরেডি ইউটিউবে শেয়ার করে দিয়েছি, ইউটিউব, ফেসবুক এবং আমার ইনস্টাগ্রামে, সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অনেক দর্শক বন্ধু হয়তো নোটিফিকেশন পেয়েছেন, অনেকে পাননি। তো যারা যেতে চান, আমি যোগাযোগের নম্বর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমি আপনাদের আইটিনারি পাঠিয়ে দেবো, সেখানে ডবল শেয়ারিং, ট্রিপল শেয়ারিং এবং যদি কেউ সোলো ট্রিপ করে তারও খরচ দেওয়া রয়েছে এবং ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে। প্যাকেজে কী থাকছে কী থাকছে না, অলমোস্ট সব কিছুই থাকছে। শুধু থাকছে না হচ্ছে ট্রেনের কিংবা ফ্লাইটের টিকিট। তো চাইলে আপনারা আমার সঙ্গে ট্রিপে অংশগ্রহণ করতে পারেন। মানালি থেকে সোলাংয়ের দূরত্ব যতই কমছে, পথঘাটে লোকজন কিংবা গাড়ি চলাচলের পরিমাণ ততই যেন কমে আসছে। মনে হচ্ছে এখনও যেন ঘুম ভাঙেনি এই তুষার রাজ্যে বাস করা জনগণের। রাস্তায় জমে থাকা বরফ গাড়ির চাকার নিচে পড়ে মরমর করে গুঁড়িয়ে যাচ্ছে। একটু আগেই এই রাস্তার বরফ সাফ করা হয়েছে, না হলে গাড়ি চলাচল এক প্রকার অসম্ভব ছিল। আমার ক্যামেরার উচ্চতা কখনো বাড়িয়ে, কখনো বা গ্র্যাসরুট লেভেলে নিয়ে বন্দি করলাম এই দৃশ্য, যেটা দেখার পর মন বলবে এই মানালি সত্যি আগে কোনোদিন দেখিনি। যাত্রাপথের কিছু দৃশ্যের র ফুটেজ ভিডিওতে জুড়ে দিলাম। অতিরিক্ত মিউজিক কিংবা বাক সংলাপ হয়তো নিষ্প্রয়োজন, শুধুমাত্র এইটা ফিল করানোর জন্য যে এই যাত্রাপথে আমারই মতো আপনিও একজন পথিক। আগে রাস্তায় রোড ব্লক ছিল, তো সেখানে কেন রোড ব্লক ছিল? কারণ ওখানে শুধুমাত্র 4x4 অ্যালাউ করছে। ধরুন আমি মানালি কিংবা সিমলা বা চণ্ডীগড় থেকে নর্মাল গাড়ি নিয়ে এলাম, সেই গাড়ি কিন্তু রাস্তায় অ্যালাউ করবে না, কারণ এই রাস্তায় তো এমনি গাড়ি উঠবেই না চেন ছাড়া, শুধুমাত্র 4x4ই উঠবে। যে বরফে কিন্তু গাড়ির কোনো কন্ট্রোল থাকে না এক্সপার্ট ড্রাইভার না হলে, এবং গাড়ির চাকায় চেন মাস্ট। এর আগে আপনারা কাশ্মীর ব্লগে দেখেছেন যে চেন ছাড়া পেহেলগামে অ্যালাউ করছিল না, হয় চেন না হলে 4x4 গাড়ি। আমার এই কথাটা বলার উদ্দেশ্য সেটাই যে আপনারা হয়তো মানালি এলেন, হয়তো এরকম স্নোফল হয়ে গেল, এরপরে হয়তো এলেন বা পরের বছর এলেন, সেক্ষেত্রে কিন্তু এই 4x4 কথাটা মনে রাখবেন, না হলে অন্য গাড়ি নিয়ে আসবেন, দিনটা নষ্ট হবে, ট্রিপটা নষ্ট হবে। আর মানালি ট্রিপ আমি যার সাথে করছি, আমাদের বিট্টু, আপনারা চেনেন বিশ্বজ্যোতি সাহা নামে। বিট্টুর সাথে আমার মালদ্বীপ থেকে মানালি সব ট্রিপই হয়, এবং আমরা যে অক্টোবর মাসে থাইল্যান্ড গিয়েছিলাম, সেটা কিন্তু বিট্টুর সাথে আমার প্রথম গ্রুপ ট্যুর ছিল। যথেষ্ট সাকসেসফুল ট্রিপ, যারা গিয়েছিল তারা তো যথেষ্ট খুশি। ওর যোগাযোগের নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া রইলো, আপনারা যোগাযোগ করতে পারেন। কথা দিলাম ট্যুর ভালো হবে। আর যদি কিছু ডিস্টার্ব হয় আমাকে কমপ্লেন করবেন, আমি ওকে রিভার্ট করবো। স্নোফলের একরকম মজা রয়েছে, কিন্তু যখন রোদ উঠে যায়, যখন চারিদিকটা পুরো সাদা হয়ে যায়, সেই দৃশ্যের কিন্তু অন্যরকম সৌন্দর্য রয়েছে। আমরা প্রায় পৌঁছে গেছি সোলাং ভ্যালি, এবং সোলাং ভ্যালি আসার পর আর কিন্তু আমার চোখে বরফ ছাড়া আর কিছুই নজরে আসছে না। যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই সাদা সাদা ছাই। এখানে যত হোটেল রেস্টুরেন্ট ছিল মোটামুটি সব কিছুই বরফের নিচে। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের হিমাচল প্রদেশের মানালির সোলাং ভ্যালি। গাড়িতে আস্তে আস্তে তো আমরা আশেপাশের দৃশ্য দেখেছি, কিন্তু এখানে পৌঁছানোর পর যেন একটা অন্য জগতে পৌঁছে গেছি।
চারিদিকে এত বরফ, এমন কোনো জায়গা নেই যেটা বরফে ঢাকেনি। গতকাল এখানে স্নোফল হয়েছে, এখানে তো স্নোফল কম বেশি হতেই থাকে। আজকে সকালে রোদ উঠেছে বলে চারিদিকে সৌন্দর্যটা এত বেশি ধরা পড়ছে। বরফ দেখতে আমরা ভারতবর্ষের বাইরে প্ল্যান করি। আমিও চাইলে এখন ফিনল্যান্ড যেতে পারতাম কিংবা সাইবেরিয়া যেতে পারতাম, যাবো না তা না, অবশ্যই যাব। কিন্তু আমাদের ভারতবর্ষে বিশেষ করে এই শীতকালে, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মানালি মানে হিমাচল প্রদেশ এবং কাশ্মীরে যে লেভেলে বরফ পড়ে, যে লেভেলে তুষারপাত হয়, তো তার সৌন্দর্য কিন্তু সাইবেরিয়া বলুন বা সুইডেন বলুন তার থেকে কোনো অংশে কম নয়। আমরা যেমন দোকানে দেখি না, দোকানদার ঝাঁট দেয়, তো এদের সকালে উঠে প্রথম কাজ হচ্ছে বরফ পরিষ্কার করে জায়গাটাকে অ্যাটলিস্ট দোকান পাতার মতো পরিস্থিতি তৈরি করা। তারপরে এখানে চেয়ার টেবিল পাতবে, লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে। আমরা এত সকালে এসেছি বলে কিন্তু এখন টুরিস্ট নেই, অ্যাকচুয়াল ভালোভাবে বরফ দেখার জন্য, এনজয় করার জন্য সকালটাই ঠিক আছে। একটু পরে এখানে বেলা হবে, আরও টুরিস্ট আসবে, গাড়ি বাড়বে, লোকে খাওয়া দাওয়া করবে, তখন এখানকার চেহারা অন্যরকম হয়ে যাবে। বাট এই যে সকালের একটা স্নিগ্ধতা, ওই ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে তার মধ্যেই কিন্তু সুন্দর এই সোলাং। এই যে হাওয়া দিচ্ছে, তো এই গাছ থেকে ইলেকট্রিক তার থেকে এই গুঁড়ো গুঁড়ো বরফ ঝরে পড়ছে। হঠাৎ দেখে মনে হবে যে ভাই স্নোফল হচ্ছে নাকি, না স্নোফল নয়, এটা হচ্ছে এমনি ঝরে পড়া বরফ। আর রাস্তার পাশে শুধু বরফের পরিমাণটা দেখুন। ও ভাই, কত ফিট বরফ পড়েছে এখানে। মিনিমাম এখানে বরফ আছে 7 থেকে 8 ফিট, 10 ফিট, 12 ফিট পর্যন্ত বরফ আছে। পেহেলগামে বরফ দেখেছি, সোনমার্গেও দেখেছি, গুলমার্গেও দেখেছি, বাট আমি তবু বলবো মানালির বরফ অন্য লেভেলের। একবার ইচ্ছে হয়েছিল রাস্তা থেকে কিছুটা ওপরে উঠে ওই গাছগুলোর কাছে যেতে, চেষ্টাও করলাম। তারপর প্রচুর বরফ এখানে ভাই। পা ঢুকে গেছে, প্রচুর বরফ এখানে। বরফে ঢুকে তো মারা যাবো মনে হচ্ছে। গাছ মারাতে গেছিলাম, আমি মরে গেছি। এখানে কোথায় কত ফুট বরফ বুঝতে পারছি না, মনে হচ্ছে সমান সমান নয়, এগুলো মানে খাদ আছে এর ভেতরে, ওপরটা বরফ পড়ে আছে, গেলে ঢুকে যাবো, ঢুকে মারা যাব। এই হচ্ছে এখানকার টয়লেট। সেই টয়লেটের অবস্থা দেখুন, টয়লেটের সামনেটুকু ছাড়া পুরোটাই বরফের চাদরে, বরফে ঢাকা। প্রথম উৎসাহ নিয়ে হাঁটা যায়, তারপরে কষ্টতে শুরু করে বরফের মধ্যে দিয়ে হাঁটতে। তো মোটামুটি বরফ ঠেঙিয়ে হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে ভাই। তাও এই রাস্তাটা এটিভি গাড়ি চলে এখন তাও হাঁটার জন্য উপযুক্ত করে দিয়েছে। বাকি জায়গায় এরকম সব বরফ। আমরা প্রায় পৌঁছে গিয়েছি সোলাংয়ের, সেই যে সোলাং ভ্যালির যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে। চলুন একবার দেখাই আপনাদেরকে গ্রাউন্ডের কী অবস্থা। রোদের তীর্যক আলো মুখে এসে পড়ছে, শরীরে এসে পড়ছে, আর সেই আলোতে পুরো সোলাং ভ্যালি একবার দেখুন। এতদিন ধরে যে সোলাং ভ্যালি হয়তো আপনারা দেখেছেন, যারা বরফ ঢাকা সোলাং ভ্যালি দেখেননি, তাদের কাছে কিন্তু নতুন একটা ব্যাপার। রোপওয়ে বলছে নাকি এখন প্রচুর স্নোফলের জন্য বন্ধ রয়েছে, আর এইখানে সবাই স্কি করছে, তার জন্য স্কিয়ের সমস্ত জিনিসপত্র জুতো সব রাখা রয়েছে। আর এখন এই বরফের সময় আসলে আপনারা কিন্তু এখানে মাউন্টেন বাইক, এটা এখন খুব চলছে এখানে, টিউব স্লাইড রয়েছে, আর স্কি রয়েছে। স্কিটাই এমনি মানে বরফের জন্য আমি মনে করি যে বেস্ট অ্যাক্টিভিটি যারা করতে চাইছেন। আর এখানে সমস্ত ঢাকা দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে সমস্ত ওই বরফে চালায় না ওই এটিভি গাড়িগুলো, সমস্ত হচ্ছে গাড়িগুলো। একটু পরেই হয়তো এগুলো সব খুলবে, লোকজন তো ভর্তি তো শুরু করেছে, এখন সকাল সকাল সবাই স্কি করছে, একটু পরে পুরো ট্যুরিস্ট জায়গাটা ভরে যাবে, আর তখন সবাই বলবে আই লাভ হিমাচল, আই লাভ মানালি অ্যান্ড আই লাভ সোলাং ভ্যালি। আপাতত আমরা একটু পাখির চোখে দেখবো যে কীরকম লাগে এই সোলাং ভ্যালি দেখতে, এবং আপনাদেরকেও দেখাবো 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনে। লেটস স্টার্ট।
ওখানে প্যারাগ্লাইডিং চালু হয়ে গেছে, ওখানে স্কি চালু হয়ে গেছে, দোকানপাট খুলে গিয়েছে, আলাদাই সৌন্দর্য। আমি এই জন্য বারবার করে বলবো যে আপনারা বছরের অন্যান্য সময় সিমলা মানালি আসছেন, অবশ্যই আসুন, কিন্তু এই উইন্টারে অন্তত উইন্টার কাশ্মীর কিংবা উইন্টার মানালি অবশ্যই করুন। আপনাদের এই অভিজ্ঞতা না দারুণ হয়ে থাকবে। এবং সেই সাথে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেবো যে যদি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপহার দিতে চাই, আমরা চাই যে তারাও এসে আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে তারাও এরকম সৌন্দর্য দেখুন নিজের ভারতবর্ষ, নিজের দেশকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিবেশ দূষণ করবেন না। কারণ পরিবেশকে যত আমরা সুস্থ রাখতে পারবো, যত আমরা ভালো রাখতে পারবো, তত কিন্তু সুন্দর হবে আমাদের পৃথিবী, সুন্দর হবে আমাদের পরিবেশ, সুন্দর হবে আমাদের ভারতবর্ষ। আমাদের পরবর্তী প্রজন্ম এসেও যেন বলতে পারে, ওহ সোলাং ভ্যালি তো সেই দুর্দান্ত। সবাই ভালো থাকুন, ফিট থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে নয়, পরবর্তী জার্নিতে, যেখান থেকে আমরা সোলাং ভ্যালি থেকে যাবো হচ্ছে হামতা পাস, এবং সেখানে গিয়ে আরও এক ধরনের এক্সপিরিয়েন্স নেবো। আর সেই সঙ্গে থাকবেই আমাদের বাস পাখির চোখে হিমাচল প্রদেশ। আর নামার সময় বরফে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সব সময় না এই রকম জায়গাতে নামবেন না, কারণ এইসব জায়গা কিন্তু মানুষের পথ চলার পর এরকম স্কিড করে যাবে। সব সময় বরফের মধ্যে পা ফেলুন এরকম জায়গায়, তাতে আপনারা সোজা নামুন, উল্টো নামুন, ইজি নামতে পারবেন। এখানে আপনি স্কিড করবেন না, কিন্তু এখানে স্কিড করলে হ্যাঁ একদম গড়িয়ে নিচে। বাস ক্যামেরাম্যান ফিসাল গায়া। প্রথমে প্ল্যান ছিল অটল টানেল হয়ে শিশু ভিলেজ যাব, কিন্তু রাস্তা বন্ধ থাকার কারণে পরিকল্পনায় পরিবর্তন আনতেই হলো। অবস্থানগত দিক থেকে মানালি হচ্ছে মাঝখানে, আর হামতা পাস হচ্ছে একটা সাইডে, আর সোলাং হচ্ছে আরেকটা সাইডে, দুটো হচ্ছে দু মাথায়, ডান হাত আর বাঁ হাত। তো আমরা এবার হামতা পাসের রাস্তায় ওরা শুরু করলাম। এখানেও রাস্তার ধারে টুকটাক দোকান রয়েছে, যদি আপনারা শীতের পোশাক নিতে চান, টুকটাক যদি খাওয়া দাওয়া করতে হয়, খিদে পেয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া করতে পারবেন। এইখানে পারমিট করতে হবে, পারমিট ছাড়া কিন্তু এন্ট্রি দেবে না। হয়ে গেল আমাদের পারমিট, 2 মিনিট লাগলো, আর 2 মিনিটে পারমিটের জন্য নিল হচ্ছে 200 টাকা। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যেটা আপনাদের জেনে রাখা ভীষণ দরকার, সেটা হচ্ছে যে আমি তো আজকে সকালবেলা বেরিয়ে প্রথমে সোলাং ভ্যালি, তারপর করে হামতা পাস করতে যাচ্ছি। এবার আপনাদের ক্ষেত্রে আপনারা যারা আসবেন, আপনারা কিন্তু 2 দিন রাখবেন, একদিনকে 2 করতে যাবেন না, কারণ একটু চাপ হয়ে যাবে। খুব সকালে বেরোনোর সমস্যা থাকে বাচ্চা কাচ্চার সঙ্গে থাকলে, বয়স্ক মানুষের সঙ্গে থাকলে, দেরি করে বেরোবেন, ব্রেকফাস্ট করে একটু রিল্যাক্স করে সোলাং ভ্যালিতে অনেকটা সময় কাটাবেন, প্যারাগ্লাইডিং করবেন, স্কি করবেন, টিউব রাইড করবেন, সময় লাগবে, খাওয়া দাওয়া করবেন। তারপরে এই গাড়ি করেই যাবেন হচ্ছে অটল টানেল, যদি অটল টানেলের রাস্তা খোলা থাকে। আর যেমন রাস্তা বন্ধ ছিল, খোলা থাকলে অটল টানেল অবধি যাবেন, ঘুরে চলে আসবেন। এই করতে করতে আপনাদের একটা বেলা কেটে যাবে। হামতা পাসের জন্য আপনারা আরেকটা দিন রাখবেন, কারণ এটাও কিন্তু যেতে আসে সময় লাগে, এটা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে। দূরত্ব একটা ব্যাপার তো আছেই, সেই সঙ্গে রয়েছে উচ্চতার পার্থক্য। সোলাং ভ্যালির উচ্চতা যেখানে 8,500 ফুট, সেখানে হামতা পাসের উচ্চতা অ্যাপ্রক্স 14,000 ফুট। হেভি স্নোফল হলে হামতা পাসের রাস্তা অনেক সময় বন্ধ থাকে, রাস্তার প্রতিবন্ধকতা, সেই সঙ্গে সংকীর্ণতা, সব মিলিয়ে হামতা পাসে পৌঁছানো বিশেষ করে এই শীতকালে একটু ডিফিকাল্ট। তবে এই অভিজ্ঞতা সেই সব ট্যুরিস্টদের একবার করে নেওয়া উচিত যারা আগামীতে উইন্টার মানালি প্ল্যান করছেন। এই রাস্তা এমনিতে একটু স্টিপ রাস্তা, তার উপরে ভালো রকম ঝাঁকুনি রয়েছে। সকালবেলা হালকা ফুলকা ব্রেকফাস্ট করেছিলাম, বাট এখন আবার খিদে পেয়ে গিয়েছে। রাস্তার দুই দিকে বরফের পরিমাণ কিংবা উচ্চতা এতটাই বেশি যে সামনে দিয়ে আসা কোনো গাড়িকে পাস দিতে গেলে আমাদের গাড়িকে পিছিয়ে নিতে হচ্ছে কয়েকশো মিটার। সামনাসামনি গাড়ি আসলে কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, এইভাবে আগা পিছা করতে হবে। কীভাবে গাড়িগুলো শুধু যায় দেখুন। এখানে বরফের পরিমাণ কতটা, আপনার আমার মাথার ওপরে, গাড়ির ওপরে। এই গাড়ির জানলা দিয়ে হাত বাড়ালেই বরফ। ছোটোবেলায় এসে আইসক্রিম খেতাম 25 পয়সা দিয়ে, 10 পয়সা দিয়ে, 20 পয়সা দিয়ে, এখন বরফ খাচ্ছি, বেশ লাগছে। স্থানীয় সময় বেলা 1:07 আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হামতা পাস। অনেক দর্শক বন্ধুই বলেন যে দাদা মানালিতে রোটাং পাসে বরফ পেলাম না, আমরা সোলাং ভ্যালিতে কম বরফ পেলাম। এমন একটা জায়গার আমাকে সন্ধান দিন যে জায়গায় গিয়ে প্রচুর বরফ পাবো, মানে যে রাস্তাটা হবে অ্যাডভেঞ্চারাস রাস্তা, এখানে সবসময় ভয় থাকবে এই খাদের ধারে গাড়ি যাচ্ছে, যে রাস্তায় মোটামুটি বরফ থাকবে আমার থেকেও বেশি হাইটের, মোটামুটি 7 থেকে 8 ফুটের বেশি বরফ থাকবে, 10 ফুট অলমোস্ট বরফ থাকবে যে রাস্তায়, এবং যেখানে প্রতি মুহূর্তে একটা চ্যালেঞ্জ থাকবে গাড়ি গিয়ে পৌঁছাবে কিনা, কখন পৌঁছাবে, সামনে থেকে গাড়ি আসছে তাকে সাইড দেওয়া, মানে সবসময় একটা জায়গা বলে টান টান উত্তেজনা। তো সেরকমই একটা জায়গা হচ্ছে
হামতা পাস মানালি থেকে অনেকটাই ওপরে, এবং যদি আমি ভুল না করি তাহলে সমুদ্র বিশ্ব থেকে উচ্চতা প্রায় 11,000 ফুট। এখানে বরফ যত আছে তত কিন্তু টুরিস্ট নেই, কারণ অধিকাংশ টুরিস্ট কিন্তু তারা চলে যায় হচ্ছে সোলাং ভ্যালিতে বরফ দেখার জন্য, সারাদিন ওখানে কাটিয়ে দেয়। তারপর কেউ কেউ হামটা পাসে আসে, কেউ কেউ আসে না, কারণ তাদের কাছে ইনফরমেশন নেই। কিন্তু এই জায়গায় আসার পর আপনারা বরফ যা দেখতে পাবেন, দুর্দান্ত বরফ, একদম জমাট বরফ, চাপ চাপ বরফ উঠে আসছে, ফ্রেশ বরফ। আর আমি যদি ওখানটায় যাই না, পুরো ঢুকে যাব, এখানে এত বরফ রয়েছে। ও এখানে একটা কথা বলে না দরকার, এখানে কোনো নেটওয়ার্ক নেই, না জিও না এয়ারটেল। নেটওয়ার্ক থেকে কিন্তু আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। যে গাড়ি করে আসছেন, গাড়ির লোকেশন দেখে নেবেন, গাড়ির নাম্বার দেখে নেবেন, পরে যাতে গাড়ি খুঁজে পেতে সুবিধা হয়। আর আমার ঘড়ি আমাকে বারবার করে বলছে যে হাই অল্টিটিউড, এখানে হালকা অক্সিজেনের সমস্যা হতে পারে, হালকা। আমি কথা বলছি তো একটু শ্বাসকষ্ট হচ্ছে উচ্চতাজনিত কারণে। চারিদিকে যে পরিমাণ বরফ, তার মাঝখানে চেয়ার টেবিল, মানে প্রকৃতি এখানে আলাদাই সৌন্দর্যে নিজেকে উজাড় করে দিয়েছে। আর এখানে এসে আপনার মনটা উদাস হয়ে যাবে। কেন বলি আপনাকে, দেখুন ওইখানে জিপ লাইন হচ্ছে, আর ওই যে জিপ লাইন, দেখুন দেখুন, আলাদাই। हमटा पास अच्छा है कि सोलंग अच्छा लगा? Hamta is like क्यों ये अच्छा क्यों है? आप अच्छा इसको क्यों बोल रहे हैं? मतलब किस नज़र से इसको अच्छा बोल रहे हैं आप? बर्फ वगैरह बहुत ज्यादा होती है, क्राउड कम होता है और एडभेंचारास रोड भी है बहुत। সুইজারল্যান্ডে কফি খেয়েছি 650 টাকা, আর আমাদের ইন্ডিয়াতে কফি মাত্র 50 টাকা। এই চা পানের বিরতির মাঝে একটু এখানে ড্রোন শটটা আমাদের দেখিয়ে দিই। Attitude mode. Fly with caution. আশি বিয়ে হয়ে যাওয়ার পর যেমন ছাদনাতলায় কেউ আর যায় না, তেমনি এই শট দেখে নেওয়ার পর আর কোনো শট দেখাতে বাকি থাকে না। আর সময় ঘড়ি বলছে 1:57, 2 বেজে গিয়েছে। এবার আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে হামতা পাস থেকে। গরম প্রচণ্ড লাগছে, এবার প্রচণ্ড গরম লাগছে, মানে সোয়েটারটা মনে হচ্ছে খুলে শুধু টি শার্ট পরে ব্লগ বানাই, এত গরম এখানে। রোদটা একদম মাথার ওপরে, ওয়েদার তো ভালো। তো হামতা পাস থেকে আমাদের এবার বিদায় নিতে হবে, যে পথ ধরে এসেছিলাম সেই পথ ধরে নামতে হবে। তারপরে পৌঁছাবো হচ্ছে মানালি, ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করে হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা যাবো হচ্ছে কাসোলে, কারণ আজকের আমাদের রাত্রিবাস হবে হচ্ছে কাসোলে। আর সেই মুহূর্তটুকু দেখার জন্য প্লিজ আরও কিছুটা সময় সঙ্গে থাকুন। কথা দিলাম অ্যাডভেঞ্চার হবে জবরদস্ত। এখানে ঘুরতে ঘুরতে আমার দেখা হয়ে গেছে আমার দুজন সিনিয়র সিটিজেনের সঙ্গে। হয়তো ওনারা এই মুহূর্তে আমার দর্শক নন, কিন্তু কোনোদিন হয়তো হয়ে যাবেন। তো ওনাদেরকে প্রশ্ন করবো প্রথমে যে আচ্ছা আপনাদের বয়স কত? I am 74 years. 74। Yes. স্যার আপনি? 8 years.
স্যারের হচ্ছে 78, ম্যাডামের হচ্ছে 74। আপনাদের এখানে এসে কোনো শ্বাসকষ্টের সমস্যা, না না, no problem. কোনো সমস্যা হচ্ছে না? No problem. একদম সব কিছু ঠিকঠাক All everything is fine. শুনে নিয়েছেন, কোনো সমস্যা নেই। শুনুন, বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে মনের জোর আর হচ্ছে ইচ্ছা। সবসময় ভাববেন না বয়স হয়ে গেছে, ভাববেন আমি এখনই ইয়ং আছি। মনটাই হচ্ছে সবসময় সবুজ থাকে, গ্রিন থাকে। তারপর চলে আসুন এখানে, এনজয় করুন। খুব ভালো থাকবেন স্যার, দেখা হবে। Thank you. খুব ভালো থাকবেন। হামতাপাস দেখে হয়তো ফিরেই আসতাম, কিন্তু মাঝপথে একটা জিনিস দেখে দাঁড়িয়ে যেতে হলো। মনে হলো এই টপিকটা আপনাদের কাছে শেয়ার না করলেই নয়। आप यहाँ पर वीडियो करने देते हैं? আসলে এই ইগলুতে কিন্তু রাত্রিবাস করা যায়, কিন্তু আমরা যেহেতু রাত্রিবাস করবো না, সেহেতু এই ইগলুতে ভিডিও করার জন্য আমাদেরকে 500 টাকা চার্জে দিতে হবে। ঠিক আছে, বড় বড় দেশে ছোটো ছোটো ব্যাপার হতেই পারে, 500 টাকা আমরা দিয়ে দেবো। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা যেটা আপনাদেরকে দেবো, এটা কিন্তু একটা ইউনিক এক্সপিরিয়েন্স। আসুন, আপনারা সোশ্যাল মিডিয়া হয়তো এর ভিডিও দেখেছেন, কিন্তু হয়তো এইটা মনে করতে পারছেন না যে আমরা কোথায় ভিডিও দেখেছি বা কোথায় গেলে আমরা এগুলো থাকতে পারবো। আপনাকে বেশি দূর যেতে হবে না, এটা রয়েছে মানালি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে হামতা পাশে, সেখানে রাস্তার ওপরে এগুলো রয়েছে। মাথা একটু সামনে ঢুকতে হবে। এই হচ্ছে ইগলু। ইগলুতে কি রাত্রিবাস করা যায়? হ্যাঁ, ইগলুতে রাত্রিবাস করা যায়। তাহলে আমাদের সঙ্গে যে ফোন থাকবে, ড্রোন থাকবে বা অন্যান্য গেজেট থাকবে, সেগুলো কোথায় চার্জ দেবো? এখানে চার্জিং পয়েন্ট করা রয়েছে, এখানে আপনারা আপনাদের ফোন বা আপনাদের যে ইলেকট্রনিক্স গেজেট সেটা চার্জ দেবেন। এবং এখানে মানুষ থাকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু হচ্ছে বেড, মানে এর ওপরই কম্বল টম্বল সব বেছাবে। এবং আপনারা হয়তো জানেন যে বাইরে যতই ঠান্ডা থাক, এই ইগলুটা এমন একটা টেকনোলজি তৈরি হয়, এমনভাবে তৈরি হয় যে ভেতরে কিন্তু সেই ঠান্ডা থাকে না, অত ঠান্ডা থাকে না বাইরের মতো। এবং বাইরে যখন স্নো ফল হয়, তুষার ঝড় হয় বা প্রচুর হাওয়া দেয় বা বৃষ্টিও হয়, ইগলুর কিন্তু কোনো ক্ষতি হয় না। কারণ এর যে দেওয়াল, এটা কিন্তু বিশাল মোটার, এটা কিন্তু সলিড, এমন না কিন্তু ঝুরঝুরে যে আমি হাত দিয়ে ঘুষি মারছি, দেয়াল কিন্তু ভেঙে পড়ছে না। যারা নতুন বিয়ে করছেন, মধুচন্দ্রিমা জায়গা খুঁজছেন, ভাবুন মধুচন্দ্রিমা এসে একটা রাত আপনি আপনার পার্টনারের সাথে বা ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে এরকম একটা এগুলোতে আটকালেন, কি ফিল হয় বলুন তো? ঘুম থেকে উঠে সেই বরফ আর রোমান্স পুরো জমে ক্ষীর এই বরফের মতো। কলকাতা থেকে ফ্লাইট ধরে দিল্লি, দিল্লি থেকে মানালি, এবং চাইলে কিন্তু আপনারা দুদিনের মধ্যে এই সমস্ত অ্যাক্টিভিটি করে এগুলোতে রাত কাটিয়ে আবারও কলকাতায় ফিরে যেতে পারবেন বা আপনাদের নিজের নিজের কাজের জায়গায় ফিরে যেতে পারবেন। যখন ঘুম থেকে উঠে আপনারা দুজনে এক অপরের হাত ধরে এখানে আসবেন এবং ওই দিকে তাকাবেন, ওইখানে কিন্তু সেই বরফ ঢাকা পাহাড়, যে পাহাড় আপনাদের ভালোবাসার বা আপনাদের মধুচন্দ্রিমার বা দাম্পত্যের সাক্ষী হয়ে থাকবে। বিছানা অনেক বড়, যদি সঙ্গে আপনাদের ছোট বাচ্চাও আসে সেও কিন্তু এখানে হামাগুড়ি দিতে পারবে। আমার পল আসলে তো বিশাল মজা পেত। यहाँ पर सर आप क्या क्या देते हैं? इसमें इसके ऊपर से इलेक्ट्रिक ब्लैंकेट लगेगा। इलेक्ट्रिक ब्लैंकेट, যাতে ঠান্ডা না লাগে, সেই ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। लाइट होगा, चार्जिंग फोन चार्ज भी हो जाएगा। हाँ, बाकी और कंबल देंगे, रजाई देंगे। अगर आपको स्लीपिंग बैग चाहिए तो स्लीपिंग बैग देंगे। স্লিপিং ব্যাগ থাকবে, কম্বল থাকবে, এক্সট্রা যদি আপনাদের কম্বলের দরকার হয় সেটাও এরা দিয়ে দেবে। অনেক সময় হয়তো একটা কম্বল হয় না, ঠান্ডা বেশি লাগে, তখন সেটাও দিয়ে দেবে। और रात को हॉट वाटर बैग देंगे। রাত্রেবেলায় গরম জলের ওই ব্যাগ পেগুলো দেবে, যেগুলো আপনি পায়ের কাছে নিয়ে বা বুকের কাছে নিয়ে শুতে পারবেন, যাতে ঠান্ডা না লাগে। মানে এখানে একটা রাত কাটালে আপনার মনে হবে হ্যাঁ ভাই, আমার হানিমুন সার্থক। 3500 पर पर्सन पर्सन फॉर वन नाइट। वन नाइट या ओके, यानी कि दोनों का 7,000 उसमें खाना वगैरह स्टे सब कुछ रहेगा। আচ্ছা, যদি টয়লেট যেতে হয়, সকালবেলা উঠে টয়লেট যেতে হবে, কোথায় যাব? বরফের কাছে কি বসবো? একদমই না। এখানে কিন্তু কমন টয়লেট রয়েছে, একটু দেখি দাও টয়লেটটা। হয় দেখুন, কোমোডো রয়েছে এবং গরম জলের ব্যবস্থা রয়েছে। ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন প্ল্যান করছিলাম, বাজেট উঠেছিল আমার 3 লাখ টাকা মোটামুটি আমার সব কিছু দিয়ে। আর এখানে মাত্র ভাই 7,000 টাকা। যাবো না ফিনল্যান্ড আমি। এটা হচ্ছে ডোম, এবং এখানে ওদের কাঠ কয়লা জ্বালিয়ে একটা আর কি গরম ইয়ের ব্যবস্থা করে। সন্ধ্যাবেলা এখানে বসে আপনারা কিন্তু এই যে তাপ সেরে নিতে পারবেন, শরীরে ঠান্ডা লাগবে না। সেই সঙ্গে খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা এখানে সব কিছুই রাখবে। 3 বেলার খাওয়া দিয়ে আপনাদের পার হেড পড়বে হচ্ছে 3,500 টাকা। अगर आपकी किस्मत अच्छी हो तो ये बैठे बैठे स्नोफॉल भी देख सकते হ্যাঁ, যদি স্নোফল হয় তাহলে কিন্তু এখানে বসে এই কাঁচের ডোমে ওপর থেকে যখন স্নো পড়বে, ভাই আলাদাই লাগবে, আলাদাই। ধরুন আপনারা এখানে এলেন, ইগলুতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রবলেম হয় অনেকের, হয়তো ঠান্ডা সহ্য হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এদের এখানে এরকম ডরমেটারিও রয়েছে। এই ডরমেটারিতে তোমরা রুম নিতে পারবেন। এখানে রুমের খরচ পড়বে হচ্ছে 1500 টাকা, 1500 টাকা পার রুম, খাওয়া আলাদা। আর যদি 3 জন হয় সেক্ষেত্রে 2000 টাকা। ঠিক আছে, টোটাল 3 জনে 2000 টাকা। আরও একটা বিষয় আছে যে যদি বরফ প্রচুর পড়ে যায়, সেক্ষেত্রে আপনার মানালি থেকে কী করে আসবেন? আপনারা যে গাড়ি করে এসেছেন বা আপনাদের কাছে গাড়ি নেই, তো সেক্ষেত্রে কিন্তু এনারাই গাড়ি পাঠাবেন, গাড়ির চার্জেস আলাদা লাগবে। সেটা ডিপেন্ড করে বরফের ব্যাপারে, হয়তো 3000 হতে পারে, 5000 হতে পারে, 4000 হতে পারে। মানে আপনাদের পিক আপ এবং ড্রপ কিন্তু আলাদা করে দিতে হবে। মোট কথা আমার হিসাবে আপনি যদি 1025 টাকাও খরচা করেন না বা 1022 টাকা খরচা করেন না, 2 দিন এখানে এসে না আপনার লাইফে একটা সুকুন থাকবে। মানে এই যে 2 দিন আপনারা দুজন এখানে কাটালেন না,
আলাদাই কিছু হবে। হামতা পাস থেকে ফিরতে ফিরতে বেলা অনেকটাই হয়ে এলো। তারপর লাঞ্চ করলাম ম্যাল রোডের কাছেই একটা বাঙালি হোটেল থেকে, যার বিবরণ আগের পর্বে শেয়ার করেছি। এরপর টুকটাক কিছু শপিং করে হোটেলে ফিরে আসার পালা। যদিও লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, এখন টাইম হচ্ছে 4:20, ঠিক আছে, রাত্রে খাবার খেতে হবে না। এই হচ্ছে ট্রাউট ফিশ। ট্রাউট কিন্তু এখানকার বিখ্যাত মাছ, এখানকারই মাছ, আর সেই সঙ্গে রুই কাতলা মাছ তো এখানে পাওয়া যায়, তো খেতে পারবেন। গতকাল আমি খাবার দাবার টেস্ট করেছি, সব খাবারই ভালো। পোস্ত, ডাল, আলু ভাজা, সেই সাথে পাঁপড় ভাজা, চাটনি, স্যালাড, সব কিছু দারুণ। মাছের ঝোলটা বেশি ভালো, কারণ মাছের ঝোলটা হচ্ছে একদম প্লেন অ্যান্ড সিম্পল, মানে আমরা যেরকম বাড়িতে সিম্পল খাবার খাই সেরকমই খেতে। এইটা হচ্ছে স্পেশাল ডিশ, যারা একটু তেল ঝাল মশলা কম খাবে আমার মতো, তাদের জন্য। ডাটা রয়েছে, ডেটা মানে সজনে ডাটা, হ্যাঁ ডেটা নয় কিন্তু, মানে ট্রান্সফার করা ডেটা নয়। এর সঙ্গে এক পিস রুই মাছ রয়েছে। দেখুন, এই হচ্ছে এখানকার রুই মাছ। ইনি ভদ্রলোক, এনাদেরই হোটেল আর কি, তো ইনি রান্নাবান্না করছেন, দুর্দান্ত রান্না। আমি বলবো যে খেয়ে দেখুন এসে, এটা কোনোরকম প্রমোশন নয়, হয়তো ওনারা আমার কাছে খাবারের দামটা নেবেন না, এইটুকুই হবে, থেকে বেশি কিছু হবে না, কিন্তু যেটা ভালো সেটা শেয়ার করাটা আমার কাজ। আসবেন, খাবার দাবার খাবেন, আমাকে একটা অবশ্যই ফিডব্যাক দেবেন যে কেমন খেয়েছেন। অনেকে আছেন যারা নিজেদের প্রিয়জনকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে ছোটোখাটো গিফট দিতে চান, তো এখানে দোকান রয়েছে, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই ঘড়িগুলো খুব সুন্দর, আপনারা গিফট দিতে পারেন। এগুলোর দাম এখানে 200 থেকে 250। এগুলো স্পিতি ভ্যালিতে আমি কিনেছিলাম, অনেক দাম বেশি ছিল, বাট এখানে কিন্তু হাফ দাম। টুকটাক করে বার্গেনিং করে নেবেন, ব্যাস। ঘোরা হলো, দেখা হলো, খাওয়া হলো, কেনা হলো, এবার ফেরা। ম্যাল রোড ধরে ফেরার সময় দেখি গতকাল সন্ধ্যায় হেভি স্নোফলের পর চারিদিকে যা অবস্থা হয়েছিল, আজ সকাল থেকে একটানা রোদের পর চারিদিকের বরফ অনেকটাই মেল্ট হয়ে গিয়েছে। মানালির গল্প শেষ করে হোটেল থেকে চেক আউট করে রাত 8:45 নাগাদ রওনা দিলাম মানালি থেকে কাসোলের উদ্দেশ্যে। আইটিনারি অনুযায়ী আজকে রাত্রিবাস হবে কাসোলে। মানালি থেকে মোটামুটি ঘন্টা দেড়েকের আমাদের পথ চলা শেষ হলো। সময় হচ্ছে 9:17। আমার চোখে অলরেডি ঘুম চলে এসছে, আর সেই ঘুম চোখেই এসে পৌঁছালাম কাসোলে আমাদের হোটেলের সামনে। একটু রাত্রের ভিউটা দেখিয়ে দিই বাইরে থেকে, মানে হোটেলে ইন করার আগে, কারণ এই ভিউটা তো কাল আমি আর পাবো না, কারণ কাল তুমি চলে যাবো। একবার দেখে নিন। গাড়ি থেকে নামার পর দেখি কাসোলের টেম্পারেচার -2 ডিগ্রি। কাসোলে এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হোটেলে যে রুমে আমি রয়েছি, চলুন রুম ট্যুর করে আপনাদেরকে। রুম বেশ সুন্দর, যাকে বলে ঝাঁ চকচকে, চারিদিকে একটা কাঠের ফিনিশিং রয়েছে, বেশ সুন্দর খাট, পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম দরকার। এখন আমি কিছু আপনাদের দেখাতে পারবো না, কিন্তু কালকে সকালে যখন ঘুম ভাঙবে তখন আপনাদের দেখাতে পারবো যে এর পাশে কিন্তু রয়েছে হচ্ছে নদী। এটা হচ্ছে পিন পার্বতী রিভার, মানে এই রুমটা হচ্ছে রিভার ভিউ রুম। এদিকে একটা ব্যালকনি রয়েছে, বাইরে মারাত্মক ঠান্ডা আর হাওয়া, তার কারণ হচ্ছে যে পাশেই রয়েছে হচ্ছে পিন পার্বতী রিভার। বেশ ভালো ফিনিশিং, ফ্লোরটোরও ভালো, প্লাস মগবালতিও রয়েছে। এই হোটেলটার দুটো সমস্যা রয়েছে, একটু বলে দিই আপনাদেরকে। সমস্যা মানে ডিসঅ্যাডভান্টেজ যাকে বলে, সেটা হচ্ছে যে প্রথমত এখানে কিন্তু লিফট নেই, সিঁড়ি ভেঙে উঠতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই হোটেলে কিন্তু ভেজ খাবার পাওয়া যায়, মানে নন ভেজ পাওয়া যায় না, ভেজ খাবারই পাওয়া যায়, কারণ জৈন যারা রয়েছেন তারা ম্যাক্সিমাম হোটেলে আসে। তাও কখনোই হোটেলটা নাকি ফাঁকা যায় না, এই হোটেলটার এতটাই ডিমান্ড। দারুণ হোটেল এটা, একটা এখানকার নাম করা হোটেলের মধ্যে একটা। আর এই কফির আসরে একটা লোকের সঙ্গে দেখা হচ্ছে, দেখায় আপনাদেরকে, দেখি চিনতে পারেন কিনা। সেই রাতে কফি খেতে খেতে দেখা হলো এই ভদ্রলোকের সাথে। প্রশ্নটা থাকলো দর্শকদের জন্য, বলুন দেখি এই ভদ্রলোককে আপনারা কোথায় দেখেছেন? সময় রাত 11:06। আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, আমাদের যোগী ভাই, অমিত ভাই সব খাওয়াতে বসে গিয়েছে। খাওয়া দাওয়ার আইটেম বলতে ছিল ভাত, রুটি, পনির বাটার মশলা, ফ্রাইড রাইস, আর আমার জন্য আলু চোখা। যদিও এদের স্টাইলে খেলাম খুব সামান্যই, কারণ ওই বেলায় খাওয়ার পর আর খিদে তেমন একটা ছিল না। রাত ফুরিয়ে এলো পরের দিনের সকাল, যে সকাল অন্যান্য সকালের থেকে একটু আলাদা। আর এমনই একটা সকাল হয়তো আপনাদের অনেকের কাছেই কাম্য। এই কুলকুল শব্দে নদী ধারা বয়ে চলেছে আপনার খুব কাছ দিয়ে, মানে এই নদীর আওয়াজ আপনি ততক্ষণ শুনতে পারবেন যতক্ষণ আপনি রুমে রয়েছেন। তারপর যদি কখনো আপনার মনে হয় যে এবার একটু বারান্দার দিকে যাই, এই বারান্দার দরজা খোলার পর যখন আপনি বারান্দায় গিয়ে দাঁড়াবেন, তখন এই যে বাইরের এক ঝলক ঠান্ডা হাওয়ার স্পর্শ আপনার শরীরকে কিন্তু শিহরিত করবে। আপনি বছরের যে সময় আসুন না কেন, এই জায়গাটায় দাঁড়িয়ে এক কাপ চা খেতে খেতে একটা সন্ধে কিংবা একটা বিকাল কাটানোর পর আপনার মনে হবে যে আমার ট্যুরটা কিন্তু বা আমার বেড়ানোটা কিন্তু অন্য সব বেড়ানোর থেকে কোথাও আলাদা হলো, কোথাও সার্থকতা পেলো। আপনারা যারা হিমাচল প্রদেশ প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই কাসোল আপনাদের প্ল্যানে রাখবেন, এবং একটা দিন আমি বলবো আপনাদেরকে কাসোলে আপনারা থাকুন, এরকম রিভার সাইড কোনো হোটেল বা কটেজ বা রিসর্টে থাকুন।
আপনাদের সেই দিনটা সত্যি মনে রাখার মতো হবে। স্থানীয় সময় সকাল 9টা বেজে 22 মিনিট ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা রওনা দিয়েছি হচ্ছে ভুন্টার এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল 10টা বেজে 14 মিনিট, আমাদের 1 ঘন্টার মতো সময় লাগলো কুল্লু এয়ারপোর্ট পৌঁছাতে কাসল থেকে। আর ওই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, ওই ফ্লাইটটা এসছে। ফ্লাইট যখন এসছে ফ্লাইট তখন ফিরবে। কুলু এয়ারপোর্ট থেকে আমার দিল্লি যাওয়ার ফ্লাইট রয়েছে, তারপর দিল্লি থেকে কলকাতা, দুই রকম এয়ারলাইনের ফ্লাইট। যদিও এয়ারপোর্ট এসে যা শুনলাম তাতে টেনশন বেড়েই গেল। আপনারা যারা এরকমই আমার মতো ফ্লাইট ধরে কলকাতা ফিরবেন, সেক্ষেত্রে কিন্তু দুটো জিনিস মনে রাখবেন যে এই ফ্লাইট কিন্তু কখনো ক্যান্সেলও হতে পারে, কখনো ডিলেও হতে পারে, আবার টাইমেও চলতে পারে। পরবর্তী যে ফ্লাইট, সেই ফ্লাইটটার সাথে কিন্তু এই ফ্লাইটটার কম করে 4 থেকে 4.5 ঘন্টা বা 5 ঘন্টা কিন্তু গ্যাপ রাখবেন। তো ধরুন এই ফ্লাইটটা ডিলে হলো, যাতে পরবর্তী ফ্লাইটটা আপনার মিস না হয়, চেষ্টা করবেন যে এই ফ্লাইটটা কিন্তু দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল নাম্বার 1-এই যায়, 1 থেকে ছাড়ে 1-এই যায়। এবং আপনার যে পরবর্তী ফ্লাইট, ধরুন দিল্লি থেকে আপনি কলকাতায় যাবেন, সেই ফ্লাইটটাও যেন টার্মিনাল 1 থেকেই হয়। টার্মিনাল সেম হলে যদি এই ফ্লাইট ডিলেও হয়ে যায়, তাহলে পরবর্তী ফ্লাইট মিস হওয়ার চান্সটা থাকে না। আপনি তাড়াহুড়ো করে নেমে তাড়াতাড়ি করে কাউন্টারে গিয়ে চেক ইন ব্যাগ দিয়ে আপনি বোর্ড করে যেতে পারবেন পরবর্তী ফ্লাইটে। তো এই কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, তারপরে কিন্তু এই ফ্লাইটে ট্রাভেল করবেন। কুলু এয়ারপোর্ট থেকে দিল্লির পথে যে ফ্লাইট ছাড়ার কথা ছিল বেলা 11টা বেজে 30 মিনিটে, সেই ফ্লাইট ছাড়লো বেলা 1টা বেজে 18 মিনিটে। এদিকে দিল্লি থেকে কলকাতা আমার পরবর্তী এয়ারলাইনের ফ্লাইটের টাইম বেলা 3টে। আর এরই মাঝে ছিল পরবর্তী ফ্লাইট পাওয়া কিংবা না পাওয়ার টান উত্তেজনা। 2টা বেজে 16 মিনিট, স্থানীয় সময় 2টা বেজে 16 মিনিট, ফাইনালি আমাদের ফ্লাইট ল্যান্ড করছে দিল্লি এয়ারপোর্টে। পরবর্তী ফ্লাইট 3টের সময় পাবো না আমি জানি, তবু ওই কথায় আছে না যে আশায় বাঁচে চাষা, ব্যাপারটা এরকম। দেখা যাক। আজকে এত টেনশনের মধ্যে ফ্লাইট থেকে নামলাম, এখন বাজে হচ্ছে 2:27। এখন এখান থেকে এই বাসে করে গিয়ে টার্মিনালে বেল্ট থেকে লাগেজ নিয়ে আবার সিকিউরিটি করে চেক ইন করে কোনো মতে ফ্লাইট পাবো না, কারণ 15 মিনিট আগে বোর্ডিং ক্লোজ হয়ে যায়। আমি বাসে উঠেছি, হঠাৎ করে দেখুন SMS এসছে। কি SMS এসছে? রিভাইজ টাইমিং 3:35। 3টের যে ফ্লাইট সেটা 3:35 ছাড়বে। তার মানে আমার কাছে অতিরিক্ত আরও আধ ঘন্টা বা 40 মিনিট সময় থেকে গেল ওই ফ্লাইটটা ধরার জন্য। চলে এসেছি বেল্ট নাম্বার 10-এর কাছে, এখনও বেল্ট চালু হয়নি। ব্যাগ ট্রান্সফার করে আমাকে সিকিউরিটি করতে হবে, দিল্লি এয়ারপোর্টে সিকিউরিটিতে সময় লাগে। এবার সব কিছু হচ্ছে বিশ্বকর্মার হাতে। বেল্ট থেকে লাগেজ নিয়ে আবারও এয়ারপোর্টে এন্ট্রি করে চেক ইন ব্যাগ কাউন্টারে জমা করে সিকিউরিটি কমপ্লিট করে বোর্ডিং গেটের কাছে পৌঁছে সেদিন কলকাতার ফ্লাইট লাস্ট মোমেন্টে পেয়েছিলাম ঠিকই, কিন্তু এটাও সত্যি যে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। কি হারাতে হয়েছে এবারে সেটা বলি। গল্পের শেষটা এরকম হবে সেটা আগে থেকে আন্দাজ করতে পারিনি। কলকাতায় পৌঁছানোর পর মোটামুটি লাগেজ বেল্ট থেকে সবাই লাগেজ নিয়ে নিয়েছে, বেল্ট ঘুরে যাচ্ছে। আমি আশায় আছি কখন ব্যাগ আসবে, কখন ব্যাগ আসবে। একসময় দেখলাম লেখা আছে যে ডেলিভারি ক্লোজড। ইন্ডিগোর সঙ্গে কথা বললাম, ইন্ডিগোর একজন স্টাফের সঙ্গে কথা বললাম, বললো কীরকম ব্যাগ, ছবি পাঠালাম, বললো পরের ফ্লাইটে আসছে। যে ফ্লাইটটা এখানে 8টার সময় ঢুকবে, পরবর্তী যে দিল্লি থেকে কলকাতার ফ্লাইট ইন্ডিগোর, সেটাই আসছে। তো ব্যাগের জন্য আর কি বসে আছি। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে বিয়ে বাড়িতে নিত বর পৌঁছে গেছে, মেন বর পৌঁছায়নি, কারণ বর মানেই বর। যাই হোক, মোটামুটি শিয়ালদা লালগোলা মেমু মিস, 7:15 ট্রেন মিস, 8:20 ট্রেন মিস, কলকাতা রাধিকাপুর সেটাও মিস, পাবো না। শেষ ভরসা হচ্ছে 9:15 হাটেবাজার এক্সপ্রেস শিয়ালদা সাহারসা। ওই ট্রেনের একটাই টিকিট ছিল AC 3 টায়ারের, কাটলাম এখানে বসে টিকিটটা, কারেন্ট বুকিং। তো দেখা যাক ব্যাগ কখন আসছে। 3 ফেব্রুয়ারি একটা ঐতিহাসিক দিন, যেদিন টিকিট কেটেও ভাগীরথী এক্সপ্রেস মিস, পরপর 2টো লালগোলা মেমু মিস, রাধিকাপুর সেটাও পেতাম না। আর শেষ সম্বল হাটেবাজারে যার টিকিট অবশ্য পেয়েছিলাম, কিন্তু সেটাও ছেড়ে গেল আমি শিয়ালদা পৌঁছানোর আগেই। একেই বলে ব্যাগ বিভ্রাট। তারপর ফাইনালি আপনাদের এটাই জানতে ইচ্ছা করছে যে এতগুলো ট্রেন মিস করার পর এই গল্পের শেষটা কী হলো। এই গল্পের শেষটা এটাই হলো, গতকাল রাত্রে কলকাতা থেকে গেছিলাম এবং আজকে সকালবেলায় সকাল 10টা বেজে 45 মিনিটের কলকাতা সাইডাং এক্সপ্রেস ধরে আমি যাব হচ্ছে আমার বাড়ি বা আমার শহর বহরমপুরে। আজকে সকালে হাজারদুয়ারি ছিল, হাজারদুয়ারি টিকিট আমি পাইনি, এই ট্রেনের টিকিটই পেয়েছিলাম। তো আলটিমেট দুপুর 2টোর সময় গিয়ে বাড়ি পৌঁছাবো, কারণ বড় ট্রিপে এরকম ছোটো ব্যাপার হতেই পারে।